আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না, ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা, এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। আমি মূলত সকাল থেকে আপিল বিভাগ, আপনারা জানেন 9টার সময় মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুরু হয়েছে, এবং আমি বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। কারণ শারীরিক উপস্থিতিতে মামলা করতে গেলে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিসে অনেক সময় কথা বলি, কিংবা আমরা হয়তো ইন্টারাকশন জিনিসটা হবে সবসময় ওইটা না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তবে এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। আমাদের যত ল অফিসার আছে, আপনারা জানেন যে আমাদের এখানে 330 জন ল অফিসার বর্তমানে কর্মরত আছেন। তো বিভিন্ন আদালতে অনলাইনে ঢুকে তাদেরকে দেখেছি, তারা সেখানে দায়িত্ব পালন করছেন, এবং আমার আশেপাশে যারা দেখছেন ওনারা কিন্তু আমার সঙ্গে এখন বসলেও তারা কিন্তু সকাল থেকে কিন্তু আমার ব্যারিস্টার মাসুদ এবং ব্যারিস্টার মেহেদি আপিল বিভাগে মামলা পরিচালনা করেন, মিস্টার রিপন স্বতন্ত্রভাবে মামলা করেছেন, এবং আপনি দেখবেন আমাদের কনফারেন্স রুম, বিভিন্ন আমাদের আইনজীবীদের, আমাদের ল অফিসারদের বসার জায়গায় তারা কিন্তু সবই কিন্তু অনলাইনে কানেক্টেড। আমি বেশ কয়েকটি আদালতে নিজেও মামলা পরিচালনা করেছি। তো আমার কাছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল কোনো ডিফিকাল্টি, আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম, হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি। বিচার বিভাগের এই বিষয়ে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে যুক্ত হয়েছেন, একটু জানতে চাই, ইন্ডিয়া, পাকিস্তান সহ অনেক দেশে সরাসরি সম্প্রচার হচ্ছে এখন অ্যাপিলেট ডিভিশনের বড় বড় মামলা, তো অবশ্যই ইভেন আমাদের ট্রাইব্যুনাল থেকেও হয়েছে। এটা যেহেতু শুরু হলো, ভবিষ্যতে এই সরাসরি সম্প্রচার যাতে হয়, যে একটা কোর্ট থেকে অনেকের আবেদন ছিল, আপনি এই ধরনের প্রস্তাব বা উদ্যোগ নেবেন কিনা? আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আসলে আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট অনলাইন কোম্পানি কোর্টের প্রসেস আছে, আপনারা জানেন কিনা ঠিক জানি না। পেপারলেস কোর্ট আছে, যেখানে কোনো পেপারের ব্যবহার নেই। আর তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সব ক্ষেত্রে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, তখন আমাদের আদালত ব্যবস্থা, আমাদের বিচারিক ব্যবস্থা কেন তার থেকে বিচ্ছিন্ন থাকবে? আর যদি দেখা যায় যে ভায়াবিলিটি, আমাদের সুবিধা এবং অসুবিধা যদি হয়, তাহলে একটা পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছেন তারা তো নিশ্চয়ই বিবেচনা করতে পারেন, এবং আমি মনে করি সেটা করলে কারো অখুশি হওয়ার যে কোনো কারণ আছে তা না, বরং আরো আমাদের লং রান যদি আমরা তথ্য প্রযুক্তির যদি সর্বোচ্চ ব্যবহার করতে পারি, এবং সেগুলো অবশ্যই পজিটিভলি, তাহলে তো তার সুফল তো আমরা পেতেই পারি। আইনজীবীরা তাদের চেম্বারে আছেন, অফিসগুলো খোলা আছে, সব জায়গায়, তো সেখানে এই যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট কতটুকুই বা আইনজীবীরা যখন কোর্টে যেতে এসি বন্ধ থাকতো, রুম বন্ধ থাকতো, কিন্তু এখন তো কোর্টের বন্ধ থাকতেছে, কিন্তু সবগুলো আইনজীবীদের রুম কিন্তু না। আমি কিন্তু, আপনি যত সহজ সরলীকরণ ভাবে বলছেন, আমি কিন্তু আপনাদের এই সহজ সরলীকরণের কথার মধ্যে একমত না, যে কোনো কিছুই হচ্ছে না। এই সুপ্রিম কোর্টে নিয়ারলি বর্তমানে 14 থেকে 15,000 আইনজীবী আছে, কমপক্ষে 5 থেকে 7,000 আইনজীবী প্রতিনিয়ত আদালতে আসেন, এবং এর অনেক আইনজীবী আছেন যাদের নিজস্ব গাড়ি আছে এবং তাদের নিজস্ব যানবাহন আছেন। আপনি খেয়াল করে দেখেন, যদি আমাদের এই বিপুল সংখ্যক আইনজীবীর যদি আদালতে যদি তার নিজস্ব গাড়ি নিয়ে আসতে না লাগে, তাহলে কি পরিমাণ জ্বালানি সাশ্রয়ী হয়, এটা একটা। আপনি শুধু বিদ্যুতের দিকটি দেখছেন, আমরা তো দেখছি বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলটাও দেখতে পাচ্ছি।
এবং সেই কারণে আমার মনে হয় না যে খুব সহজ সরলভাবে এটা হওয়াতে একেবারে আমরা খুব একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছি, এটা মনে করার কোনো কারণ নেই। বরং আমাদেরকে এভাবেই দেখতে হবে যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স, অর্থাৎ সুবিধা এবং অসুবিধার ভারসাম্যটা কেমন সেটা লক্ষ্য করতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এটা করা, যদি আসলে আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। এটাকে একটা উদাহরণস্বরূপও বলা যায় কিনা যে হাইকোর্টে উদ্যোগ নিয়ে অন্যান্য অফিসগুলোর ক্ষেত্রে এটা করা যায় কিনা, এরকম বেসরকারি অফিসগুলো? না, দেখুন, এটা তো প্রত্যেকটা প্রশাসনের স্ব ব্যবস্থাপনা আছে। ইতিমধ্যেই তো সরকার তো তাদের অফিস আদালতের সময়সূচিও পরিবর্তন করেছেন। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন সরকারের অগ্রযাত্রার যিনি প্রধান ব্যক্তি, তিনি তো সাজসজ্জা ছেড়ে সাধারণ জীবনযাপন করছেন, অফিসের সময় মতো উপস্থিত হচ্ছেন, গাড়ি ঘোড়ার বহর নেই। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি যে ইতিপূর্বেকার কখনোই যেটা ঘটেনি, 25শে মার্চ মধ্যরাতের পরে 26শে মার্চের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য সকল মন্ত্রী, সকল সচিব, অ্যাটর্নি জেনারেল সহ সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে যে সমস্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেন, তারা সবাই আমরা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে গেছি। এবং আমি যেহেতু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি কাউকে জিজ্ঞাসা করেছি যে এটা কখনো হয়েছে কিনা, তারা বলেছে না, এটা কখনো হয়নি। শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর যারা রাষ্ট্রের যারা কর্মকর্তা কিংবা যারা একাধিক গাড়ি নিয়ে, মানে কি বলবো, যে অনেকটা নিজেদের মতো একটা যেতেন এবং রাস্তায় সড়ক যানজট সৃষ্টি হতো, জ্বালানি হতো, ম্যান পাওয়ার ক্ষতি হতো, সে সমস্ত থেকে উঠিয়ে সেগুলো থেকে বেরিয়ে এসে তো সবাই একসঙ্গে বাসে করে মন্ত্রী, সচিব, সাংবিধানিক পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এমনকি অ্যাম্বাসেডাররা, ফরেন অ্যাম্বাসেডাররা পর্যন্ত তারা সেখানে গেছেন। তো এটা তো আমাদের জন্য একটা নতুন জিনিস আমি মনে করি। তো আমরা যে কোনো জিনিস আমাদের সময়ের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে, দেশপ্রেম নিয়ে, দেশের কথা চিন্তা করে, এই মাটি মানুষের কথা চিন্তা করে যখন আমরা কোনো একটা কাজ করব, আমাদের হয়তো প্রাথমিকভাবে কোনো কারণে ভুল হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, মহান হয়, তাহলে তো তার তো ফলাফল নিশ্চয়ই আমরা পজিটিভলি পাবো। মাননীয় অ্যাটর্নি জেনারেল, একটা ভিন্ন প্রসঙ্গ আপনার এই কার্যালয় নিয়ে, যেহেতু আপনাকে তো আমরা সবসময় পাই না, সেটি হচ্ছে আপনি আসার পরে এখানে মানে সোজা বাংলা বললে খানিকটা শুদ্ধ অভিযানও চলছে। একই সাথে আমরা দেখেছি যে একজনকে পুলিশেও দিয়েছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, সরাসরি রিপোর্ট আসছে। তো সেই ব্যাপারে আপনার অভিযানটা কিভাবে চলছে, কিরকম, কতজনের বিরুদ্ধে আসলে অভিযোগ আপনি পেয়েছেন, যেটা আপনি নতুন এসে সেই বিষয়গুলো খোঁজ খবর নিচ্ছেন, এটা আপডেট যদি একটু আমাদেরকে দেন, বা কি টার্গেট কি হবে? দেখুন, আমি তো এই অফিসে নতুন এসেছি, আপনি যেমন বললেন। এই অফিসটা তো আমি আসার পরে স্থাপিত হয়নি, এটা তো একটা মানে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে আসছে এই অ্যাটর্নি অফিসটা। তো প্রত্যেকটা মানুষ যখন কোনো দায়িত্ব পালন করে, তখন তো দায়িত্ব পালন করার জন্য তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে। আমার চিন্তা ভাবনা হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল অফিসটাকে রাষ্ট্রের পক্ষে, যেহেতু আমরা দায়িত্ব পালন করি, রাষ্ট্রের সুবিধা, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে হবে। এবং এই কাজটি করার ক্ষেত্রে আপনার একজন ল অফিসারের, রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবীর তার সততার যে লেভেল থাকা দরকার, তার কর্মদক্ষতার যে লেভেল থাকা দরকার, তিনি যদি তার থেকে কিছুটা শর্টফল করেন, দক্ষতার ক্ষেত্রে হয়তো সেটা তার দক্ষতা তিনি অর্জন করতে পারেন, কিন্তু কোনো কারণে তিনি যদি কোনো কারণে সততার প্রশ্নে যদি আপোষকামী হন এবং তার সততা যদি কোনো কারণে নিয়ে প্রশ্ন থাকেন, তাহলে তো আমি যখন দায়িত্ব এসেছি এবং আমি যখন মনে করেছি সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, জাতিকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে আমি দায়িত্ব পালন করব, তাহলে তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে না, এরকম দুষ্টু ব্যক্তি, যাদের তো আসলে আমার সংস্পর্শে আমার সঙ্গে আসার কোনো সুযোগ নেই বা থাকারও সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি আপনি উল্লেখ করলেন যে একজন কর্মচারীকে আপনার কারাগারে প্রেরণের বিষয়টি, আমার মনে হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন, গত শনিবারে ছিল এনটিআরসি পরীক্ষা। এনটিআরসি পরীক্ষায় সারা দেশের প্রধান শিক্ষক এবং 53,000 পরীক্ষার্থী। পরীক্ষার ঠিক শনিবারে পরীক্ষা ছিল, বৃহস্পতিবারের দিন, বুধবারের দিন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আদেশ হয়েছে এবং সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের কাছে যে কপিটা সরবরাহ করা হয়েছে, সেই কপিটা কিন্তু ওই কোর্টের সংশ্লিষ্ট ডিএজি সাহেবকে সরবরাহ করা হয়নি। আমাদের যে অফিসে যে সিস্টেমে কাজ করে, তো আমি প্রাথমিক ইনকোয়ারি করে দেখলাম কেন দেওয়া হয়নি। এবং লাকিলি বৃহস্পতিবারে শিক্ষামন্ত্রী, যিনি অত্যন্ত সক্রিয় ব্যক্তি, জনাব আনম হাসানুল্লাহ মিলন, এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী আমাকে যখন এই বিষয়টি দৃষ্টিতে আনেন, আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যাপারে আইনগত প্রস্তুতি গ্রহণ করি। এবং আপনারা জানেন যে বৃহস্পতিবারে আমরা সুপ্রিম কোর্টের মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে শনিবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে
প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের নিয়োগ হবে। তো এরকম একটি রাষ্ট্রীয় কাজের যেখানে এতজন মানুষের স্বার্থ জড়িত, সেখানে মাত্র 108 জন ব্যক্তি পিটিশন করে এই 53,000 মানুষের কিংবা তার সঙ্গে পরীক্ষার্থীরা আরো অনেক কয়েক গুণ বেশি তাদের কিন্তু অধিকার খর্ব করা হয়েছে। এবং এইটা করার ক্ষেত্রে আমাদেরকে ডার্কে রাখার চেষ্টা করা হয়েছে। এবং আমি যেহেতু এই অফিসে নতুন, তারা মনে করেছে হয়তো কোনো কারণে আমি এটা ধরবো না, কিন্তু আমি তো এই সুপ্রিম কোর্টের আলো বাতাসেই গড়ে উঠেছি, আমি তো এখানেই বেড়ে উঠেছি। আমি তো অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, আইনজীবীদের মধ্যে বলেন, কে কোথায় কি করতে পারে আমার তো একটা প্রাথমিক ধারণা আছে। আমি এই সংশ্লিষ্ট অফিস স্টাফকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এই কপিটা এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ওই আদালতে সরবরাহ করলেন না? কারণ ওই আদালতের যিনি দায়িত্বপ্রাপ্ত আইনজীবী, আমাদের ল অফিসার, তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন যে তার কাছে ফাইল পৌঁছে দেওয়া হয়নি। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে স্যার, আমার ধারণা হয়েছে যে আমি যে পর্যন্ত মামলার ওই দিন শুনানি হবে, ওই দিন মামলাটা ছিল আইটেম নাম্বার 230, তিনি মনে করেছেন যে ওই পর্যন্ত হয়তো আমাদের মামলাটা যাবে না, আমি 200 পর্যন্ত ফাইল নিয়েছি। কিন্তু আমি প্রাথমিক ইনকোয়ারিতে দেখলাম উনি 229 নম্বর ফাইলটি কোর্টে নিয়ে গেছেন, 231 নম্বর ফাইলটি নিয়ে গেছেন, 272 পর্যন্ত আইটেম সবগুলো নিয়ে গেছেন, শুধুমাত্র একটি মাত্র মামলার ফাইল তিনি আদালতের আমাদের ল অফিসারের কাছে সরবরাহ করেননি। তো প্রাথমিকভাবে এরকম ক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনার সমস্ত ফাইল গেল, শুধুমাত্র একটা ফাইল নাই। এখানে একটা মিসচিভিয়াস ওয়ার্ক, এবং আমার কাছে মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনকে দিয়ে তদন্ত করার পরে যারা ফাইলটা রিসিভ করেছেন, যারা এটা সরবরাহ করেছেন, আমার কাছে দেখে তাকে প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত মনে হয়েছে। যখন আমি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছি, তখন সে আমাকে বলেছে, স্যার আমার ভুল হয়েছে, আমি আর জীবনে এই কাজ করবো না। এটা ক্লিয়ারলি বোঝা যায় যে এটা ডেলিভারেট একটা ওয়ার্ক ছিল, এবং আমাদের রাষ্ট্রের কাজে একটা বাধা সৃষ্টির একটা অপচেষ্টা ছিল বলে আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। সেখানে ব্যবস্থা গ্রহণ করেছি। আর একটা কথা মনে রাখতে হবে, এই অফিসে কিন্তু আমি অ্যাপয়েন্টিং অথরিটি না, আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না, আমিও কিন্তু একজন নিয়োজিত ব্যক্তি। সুতরাং একজন নিয়োজিত ব্যক্তি হিসেবে আমার কর্মক্ষেত্রের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমি এটাকে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং একটা জনবান্ধব বলবো এই কারণে যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার পাশাপাশি করতে পারি, এবং মানুষ মনে করে যে না, এখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র আমাদেরকে নিয়োজিত করেছে। একটা অসাধু চক্র তাহলে কি অ্যাটর্নি জেনারেল অফিসের ভিতরে কোনো না কোনো ভাবে কাজ করছে? প্রমাণ তো তাই। দেখুন, আমাদের তো অভিযোগ একটা জিনিস, আর অভিযোগ তো দু একজনের বিরুদ্ধে যে নাই, গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে যে নাই, তা তো বলার কোনো সুযোগ নেই। এত আমি আগেই বললাম যে এখানে প্রায় 330 জন আইন কর্মকর্তা এখানে কাজ করেন। তো এখন 330 জন, আমাদের সমাজে তো সর্বক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ডিপার্টমেন্টে দু একজন যে দুষ্ট মানুষ থাকেন না তা তো না।